প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং বই থেকে তোমাদের আরও একটা ক্লাসে সবার সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা আলোচনা করব আমাদের দশম অধ্যায় আর্থিক বিবরণী থেকে যে আমাদের পাঠ্যপুস্তকের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে তার সর্বশেষ প্রশ্নের আলোচনা নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন নাম্বার 12 নিয়ে। ইতোমধ্যে তোমরা কিন্তু জেনে গেছো যে 2026 সালে যারা শিক্ষার্থীরা আছো তোমাদের জন্য কিন্তু এই আর্থিক বিবরণী প্রশ্নের প্যাটার্ন একদমই চেঞ্জ হয়ে গেছে। সো এখানে আমাদের পুরো একটা আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য নাম্বার থাকবে 20। যেহেতু আমাদের পাঠ্য বইয়ে অলরেডি এভাবেই সৃজনশীল আকারে দেওয়া আছে, তাই আমরা এই সৃজনশীলগুলো ঠিক সেভাবেই প্র্যাকটিস করব, যাতে আমাদের এই আর্থিক বিবরণীর যত ঝামেলা, যত ক্যালকুলেশন সব যেন আমরা খুব ভালোভাবে শিখতে পারি। তাহলে দেখো, আজকে আমরা আলোচনা করছি আমাদের প্রশ্ন নাম্বার 12 নিয়ে। তো প্রথমেই আমরা যেভাবে সলভ করি, আগে আমরা পুরো রেওয়ামিলটা দেখব, তারপর যে সমন্বয়গুলো দেওয়া থাকবে সেই সমন্বয়গুলো আমরা একবার করে মার্ক করে ফেলবো। যে সমন্বয়টা যেই লেনদেনগুলোর সাথে কানেক্টেড সেগুলোর সাথে তুমি যদি একদম প্রথমেই মার্ক করে ফেলো তাহলে কিন্তু পরবর্তীতে খুঁজে পেতে অনেক প্রবলেম হবে না। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় এবং বিক্রয় একসাথেই দেওয়া আছে। বেতন, ফেরত, দেখো দুই ধরনের ফেরত দেওয়া আছে, একটা বিক্রয় ফেরত আর একটা হচ্ছে ক্রয় ফেরত। তারপরে বীমা প্রিমিয়াম, ডাক ও তার পরিবহন খরচ, বিজ্ঞাপন খরচ, বার্তা প্রাপ্তি, কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি এবং বিবিধ দেনাদার। এই প্রত্যেকটা এন্ট্রিগুলো দেওয়া আছে। এখন আমরা একটু দেখি আমাদের সমন্বয়গুলো। তো একদম কমন যে সমন্বয়টা সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য 12,300 টাকা। তো দেখো, যেহেতু সমাপনী মজুদ পণ্য, এখানে কিন্তু আর কোনো রেওয়ামিলের মধ্যে কোনো এন্ট্রির মধ্যে নেই। সো আমরা যাতে এটা ভুলে না যাই, তাই আমরা অবশ্যই প্রথমেই লিখে রাখবো সমাপনী দেওয়া আছে 12,300 টাকা। একদম শুরুতেই যদি তুমি সমাপনী মজুদ পণ্যটা রেওয়ামিলের মাঝে লিখে রাখো, পরে কিন্তু খুব ইজিলি তুমি এটা খুঁজে পেতে পারবে বা তোমার এটা চোখে পড়বে, হারিয়ে যাবে না। আচ্ছা, তাহলে প্রথমটা আমরা দেখলাম। এরপর দেখো 2 নম্বরে বলছে পণ্য ক্রয় 2,000 টাকা হিসাবভুক্ত হয়নি। পণ্য ক্রয় করেছো কিন্তু সেটা হিসাবভুক্ত হয়নি, তাহলে এটা পণ্য ক্রয়ের সাথে রিলেটেড এবং সেটা হচ্ছে 2 নম্বর সমন্বয়। তারপর দেখো 3 নম্বর সমন্বয় বলছে খাদিজা অ্যান্ড কোং এর স্বত্বাধিকারী 1,000 টাকার পণ্য উত্তোলন করেছেন যা হিসাবভুক্ত হয়নি। 1,000 টাকার পণ্য উত্তোলন করা হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি। তাহলে দেখো, এটাও কিন্তু পণ্য ক্রয়ের সাথে রিলেটেড, আমরা এটাকেও লিখতে পারি 3 নম্বর সমন্বয়। এরপর চলে যাই আমাদের পরবর্তী সমন্বয়। এখানে বলা হয়েছে 4 নাম্বার দেনাদারের ওপর 4% কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, আবার 2% বাট্টা সঞ্চিতি রাখা প্রয়োজন। তাহলে দেখো, এই যে কুরিন সঞ্চিতি যেটা দেওয়া আছে সেটা আমাদের কুরিন সঞ্চিতি, দেনা সঞ্চিতি এটার সাথেও রিলেটেড, আবার বিবিধ দেনাদারের সাথেও রিলেটেড। আবার দেখো পরবর্তীতে যেটা বলা হয়েছে 2% বাট্টা সঞ্চিতি রাখা প্রয়োজন। এই বাট্টা সঞ্চিতি কিন্তু দেনাদারের বাট্টা সঞ্চিতিকেই বোঝানো হয়েছে। তাহলে দেখো, এই কুরিনটা যাবে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি আবার বিবিধ দেনাদারের মধ্যে। আর এখানে যে বাট্টা সঞ্চিতিটা দেওয়া আছে সেই বাট্টা সঞ্চিতিটা আমাদের মাইনাস করতে হবে দেনাদার থেকে। তাহলে দেখো, এই পুরোটাই হচ্ছে 4 নাম্বার সমন্বয়। তাহলে আমরা মার্ক করে ফেললাম। এরপর দেখো আমাদের সর্বশেষ যে সমন্বয়টা, সেখানে বলা হয়েছে বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। তার মানে এখানে আমাদের যে বিজ্ঞাপন খরচটা দেওয়া আছে সেটা 5 বছরের জন্য। ঠিক আছে, বিজ্ঞাপন খরচটা টোটাল 5 বছরের জন্য। তার মানে এইখানে যে অ্যামাউন্টটা আছে এই পুরোটাই 5 বছরের একটা অ্যামাউন্ট। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে 1 বছরের অ্যামাউন্টটা বের করতে হবে। তাহলে এই ছিল আমাদের সমন্বয়গুলো। এখন তাহলে আমরা চলে যাই আমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে। প্রথমে সৃজনশীল প্রশ্নে বলা হচ্ছে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। এখানে তাহলে আমাদের কি করতে হবে, দেনাদার থেকে যদি কোনো অলিখিত দেনাদার থাকে সেটা যোগ করব,
তারপর যদি কোনো কুরিন অথবা কুরিন সঞ্চিতি থাকে সেগুলোকে বিয়োগ করে দিব। আবার যদি বাট্টা সঞ্চিতি থাকে, দেনাদারের বাট্টা সঞ্চিতিও কিন্তু দেনাদার থেকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে আর আমাদের অলিখিত কোনো দেনাদার নেই বা অলিখিত ধারে কোনো বিক্রয়ও নেই যেটা আমরা যোগ করব। শুধুমাত্র আছে কুরিন সঞ্চিতি এবং দেনাদারের বাট্টা সঞ্চিতি। তাহলে যেহেতু এই দুইটা আছে আমরা এই দুইটা নিয়েই কাজ করব। তাহলে আমরা ছকে ফিরে যাই। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের জন্য ছক, খুবই ছোট, বিবরণ টাকা টাকা, এটা দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ওকে, তাহলে প্রথমে আমাদের নিয়ে আসতে হবে বিবিধ দেনাদার অথবা প্রকৃত দেনাদার। তাহলে দেনাদারের পরিমাণটা প্রথমে আমরা লিখে ফেলবো। এখানে দেনাদারের পরিমাণটা দেওয়া আছে 40,000 টাকা। তাহলে প্রথমে আমরা লিখি 40,000 টাকা। তারপর কি করব, এখান থেকে আমরা মাইনাস করব কুরিন সঞ্চিতি। দেখো রীতিমতো আমাদের মাইনাস করতে হয় প্রথমে নতুন কুরিন, তারপর মাইনাস করতে হয় নতুন কুরিন সঞ্চিতি। যেহেতু এখানে আমাদের প্রশ্নের মধ্যে কোনো নতুন কুরিন নেই তাই আমরা আর সেটাকে মাইনাস করতে পারছি না, তবে যেটা আছে সেটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। এবং রেয়ামিলের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে পুরাতন, সেটা কিন্তু কখনো দেনাদার থেকে বাদ যায় না। কারণ কি জানো, কারণ হচ্ছে রেয়ামিলের মধ্যে যেটা থাকে সেটা অলরেডি আমাদের আগের বছরের দেনাদার থেকে মাইনাস করা হয়ে গেছে, তাই আমরা আর সেটাকে মাইনাস করি না। নতুন যেটা তৈরি হয়েছে সেটা তো এখনো মাইনাস করা হয়নি, এই জন্য এই নতুন অ্যামাউন্টটাকে আমাদের মাইনাস করতে হয়। তাহলে এবার আসো আমাদের নতুন কুরিন সঞ্চিতিটা কত হয় সেটা দেখার পালা। দেখো এখানে বলা হয়েছে বিবিধ দেনাদার 40,000 এবং আমাদের এখানে বলা হয়েছে দেনাদারের ওপর 4% কুরিন সঞ্চিতি ধরতে হবে। দেনাদারের ওপর 4% হারে কুরিন সঞ্চিতি যদি আমরা ধরি তাহলে ক্যালকুলেশনটা কি হবে, 40,000 টাকা ইন্টু 4%। 40,000-এর ওপর 4% করলে কিন্তু তুমি তোমার অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে দেখো 40,000 ইন্টু 4%, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1,600 টাকা। এবার কি করব, এই যে 40,000 টাকা এখান থেকে আমাদের 1,600 টাকা মাইনাস করে দেখাতে হবে। তাহলে দেখো 1,600 মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 38,400 টাকা। ওকে, তারপর দেখো এবার আমরা কি করব, মাইনাস করে দিব বাট্টা সঞ্চিতি, কারণ দেখো আমাদের কিন্তু এখানে একটা বাট্টা সঞ্চিতিও ধরতে বলা হয়েছে। তাহলে এবার আমরা দেখি বাট্টা সঞ্চিতির পরিমাণটা কত আসে। এবার দেখো এখন এই বাট্টা সঞ্চিতিও কি তুমি একদম শুরুতে যে দেনাদার ছিল সেটার উপর ধরবে? অবশ্যই না। তুমি যেটা করবে সেটা হচ্ছে এই যে কুরিন সঞ্চিতি বাদ দেওয়ার পরে আমরা যে নিট দেনাদারটা পাচ্ছি সেটার ওপরে আমাদের বাট্টা সঞ্চিতি সাধারণত ধরতে হয়। কারণ দেখো তোমার প্রকৃতপক্ষে দেনাদার আছে কিন্তু এখন এই 38,400, তাই এই 38,400-র ওপরেই তোমার 2% বাট্টা সঞ্চিতি ধরতে হবে। তাহলে দেখো 38,400 এটার উপরে যদি আমরা 2% বাট্টা করি তাহলে পেয়ে যাচ্ছি 768 টাকা। 768 টাকা। তাহলে এখন 38,400 থেকে আমরা 768 টাকা বাদ দিব, তাহলে দেখো পেয়ে যাচ্ছি 37,632 টাকা। 37,632 টাকা, এটাই হচ্ছে আমাদের প্রকৃত দেনাদার বা নিট দেনাদার। তাহলে নিট দেনাদারের পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি 37,632 টাকা। এরপর চলে যাই আমাদের খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলছে উপযুক্ত তথ্যের আলোকে যথাযথ ছকে খাদিজা অ্যান্ড কোংয়ের মোট মুনাফা নির্ণয় করো। মোট মুনাফা যখনই নির্ণয় করতে বলবে তখনই আমরা বিশদায় বিবরণীর কথা চিন্তা করব। বিশদায় বিবরণীর একদম শুরুর দিকে আমাদের কি করতে হয়, সাধারণত নিট বিক্রয় থাকে এবং সেই নিট বিক্রয় থেকে আমাদের বাদ দিতে হয় বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলেই আমরা পেয়ে যাই আমাদের মোট মুনাফা। তাহলে এই প্রসেসটাই আমাদের এখন করতে হবে। এখন তাহলে দেখো আমরা যদি বিশদায় বিবরণী করতে চাই তাহলে আমাদের ছকটা কেমন হবে, বিবরণ টাকা টাকা টাকা, অর্থাৎ 3টা টাকার ঘর। তাহলে দেখো প্রথমে আমরা নিয়ে আসব বিক্রয়, কারণ আমাদের বিক্রয় থেকেই মোট মুনাফা বের করার রুলসটা স্টার্ট হচ্ছে। আচ্ছা, তো এখানে আমাদের বিক্রয়টা কত দেওয়া আছে, দেখো বিক্রয় দেওয়া আছে
1,05,000 টাকা, 1,05,000। তাহলে আমরা লিখি, এটা সেকেন্ড কলামে কেন লিখলাম, কারণ এটার সাথে একটা বিক্রয় ফেরত আছে এবং সেই ফেরতটা আমাদের রেওয়া মিলের মধ্যেই দেওয়া আছে। দেখো এখানে বিক্রয় ফেরত দেওয়া আছে কত, 3,050 টাকা। তাহলে আমরা এখন কি করব, আমরা এই যে 1,05,000 টাকা পেয়েছি এখান থেকে 3,050 টাকা বিয়োগ করে দিব। তাহলে দেখো 1,05,000 থেকে 3,050 টাকা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কত থাকছে, তাহলে থাকছে 1,01,950। 1,01,950 এটা হচ্ছে আমাদের নিট বিক্রয়। এখন এখান থেকে আমাদের বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে আমরা পেয়ে যাব আমাদের মোট মুনাফা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়। এবার দেখো বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য কিন্তু আমাদের একটা সিরিয়াল আছে। সেই সিরিয়ালে প্রথমেই থাকে প্রারম্ভিক মজুত পণ্য, তারপর থাকে নিট ক্রয়, অন্যান্য প্রত্যক্ষ খরচ এবং সবার শেষে এই সবগুলোর যোগফল থেকে আমাদের সমাপনী মজুত পণ্যটাকে বিয়োগ করতে হয়, তাহলে কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাই। তাহলে দেখো সিরিয়াল অনুযায়ী প্রথমে আমরা নিয়ে আসব প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত। তাহলে এবার আসো প্রারম্ভিক মজুত পণ্যের অ্যামাউন্ট কত দেওয়া আছে, প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 15,000। তারপর দেখো ক্রয় দেওয়া আছে 40,000 এবং সেই ক্রয়ের সাথে আবার কাজ আছে। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 15,000 টাকা এবং ক্রয় দেওয়া আছে 40,000। এবার দেখো ক্রয় থেকে আমাদের নিট ক্রয়টাকে বের করতে হবে। ক্রয় থেকে নিট ক্রয় বের করতে গেলে আমাদের প্রথমে এখান থেকে আগে ফেরতটাকে মাইনাস করব, তারপর যদি আরো কোনো সমন্বয় থাকে সেটাকে আমরা এখানে অন্তর্ভুক্ত করব। আচ্ছা দেখো প্রথমে আমাদের এখানে দেওয়া আছে ফেরত, যেটা রেওয়া মিলে আছে আমরা সেই কাজটা আগে করি। ফেরতের রেওয়া মিলে ফেরতের অ্যামাউন্ট দেওয়া আছে 1,750 টাকা, 1,750। তাহলে 40,000 থেকে আমরা প্রথমে 1,750 টাকা মাইনাস করি, যেহেতু রেওয়া মিলে আছে তাই এটার কাজই আমরা আগে করলাম, তারপর আমরা সমন্বয়ে চলে যাব। তাহলে দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি 38,250 টাকা। এবার এখান থেকে আমরা একে একে সমন্বয়ের কাজগুলো করব। তাহলে দেখো ক্রয়ের সাথে কি সমন্বয় আছে, প্রথমে 2 নাম্বার সমন্বয়ে বলছে পণ্য ক্রয় 2,000 টাকা হিসাবভুক্ত হয়নি। তাহলে আমরা প্রথমে হিসাবভুক্ত করি, যেহেতু হিসাবভুক্ত হয়নি তার মানে অলিখিত, অলিখিত ক্রয়, অলিখিত ক্রয় দেওয়া আছে 2,000 টাকা। তাহলে এটা আমাদের যোগ করে দেখাতে হবে, টোটাল আসলো 40,250। তারপরে আরো একটা সমন্বয় ছিল, 3 নাম্বার সমন্বয় বলছে খাদিজা অ্যান্ড কোং স্বত্বাধিকারী 1,000 টাকার পণ্য উত্তোলন করলো। আচ্ছা যখন আমরা পণ্য উত্তোলন করি ওইটা সাধারণত আমাদের ক্রয় থেকে মাইনাস করে দেখাতে হয়, কারণ তুমি যতটুকু ক্রয় করেছিলে সেটা তুমি সেখান থেকে তুমি উত্তোলন করে ফেলেছো, তাই এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো 1,000 যদি আমরা মাইনাস করে ফেলি তাহলে কত থাকছে, 39,250, 39,250 সেটা হচ্ছে আমাদের নিট ক্রয়। এবার আমরা কি করব, এবার আমরা বাকি কাজগুলো করব। দেখো বাকি কাজের মধ্যে থাকছে হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ। এখানে যদি কোনো প্রত্যক্ষ খরচ থেকে থাকে আমাদের এখন সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। এখানে একটা প্রত্যক্ষ খরচ আছে যেটা হচ্ছে পরিবহন খরচ, তাহলে এখন আমরা সেই পরিবহন খরচটাকে নিয়ে আসব। দেখো পরিবহন খরচ তাহলে কত হবে, পরিবহন খরচ আমাদের এখানে দেওয়া আছে 2,500 টাকা। তাহলে পরিবহন খরচ 2,500 টাকা। এবং দেখো এই পরিবহন খরচ ছাড়া আমরা কিন্তু এই রেওয়া মিলে আর তেমন কোনো প্রত্যক্ষ খরচ পাচ্ছি না, যেমন মজুরি, শুল্ক, এরকম কোনো কিছুই কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে শুধুমাত্র পরিবহনই আসবে, পরিবহন খরচ এটাই একমাত্র আমাদের প্রত্যক্ষ খরচ। যেহেতু মজুরি বা হচ্ছে শুল্ক, আমদানি শুল্ক এরকম কোনো কিছু নেই, অথবা এই পরিবহন খরচের সাথেও কিন্তু কোনো সমন্বয় বলা নেই, তার মানে এতটুকুই হচ্ছে আমাদের কাজ। এবার আমরা কি করব, আমাদের এই সবগুলো ব্যয়কে অর্থাৎ সবগুলো খরচকে আমরা যোগ করে দিব। দেখো প্রথমে পেয়ে যাচ্ছি 15,000
তারপরে ৩৯,২৫০, তারপর ২৫০০। তাহলে টোটাল যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি ৫৬,৭৫০। এবার দেখো এই যে ৫৬,৭৫০ পেলাম, এখন এখান থেকে আমাদের বাদ দিতে হবে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য। আচ্ছা, তাহলে দেখো সমাপনী মজুদ পণ্য আমরা কত পেয়েছিলাম? ১২,৩০০, যেটা কিন্তু অলরেডি আমরা এখানে লিখে রেখেছি। তাহলে এখন ১২,৩০০ আমরা এখান থেকে মাইনাস করে দেখাবো। তাহলে দেখো এখান থেকে যদি ১২,৩০০ মাইনাস করি তাহলে পেয়ে যাচ্ছি ৪৪,৪৫০। ৪৪,৪৫০। এবার কি করব দেখো, এবার একদম শুরুতে আমরা যে নিট বিক্রয় পেয়েছিলাম, দেখো নিট বিক্রয়ের পরিমাণটা কত? ১,০১,৯৫০। তাহলে ১,০১,৯৫০ থেকে আমরা এখন ৪৪,৪৫০কে বিয়োগ করে দিব। আচ্ছা, তাহলে এবার আমরা একটু দেখি, ১,০১,৯৫০ মাইনাস ৪৪,৪৫০, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? ৫৭,৫০০ টাকা। ৫৭,৫০০ টাকা। এই ৫৭,৫০০ টাকাই হচ্ছে আমাদের জন্য মোট মুনাফা। ঠিক আছে, তাহলে মোট মুনাফার পরিমাণ অর্থাৎ বিশদায় বিবরণীর অর্ধেক অংশ করে আমরা মোট মুনাফার পরিমাণ পেয়ে যাচ্ছি ৫৭,৫০০ টাকা। তাহলে এবার আমরা একটু আমাদের উত্তরটাতে চলে যাই। আমাদের উত্তরে কিভাবে দেওয়া আছে আমরা সেটা একটু দেখি। দেখো, প্রথমে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দেওয়ার পরে আমরা পেয়ে যাচ্ছি আমাদের নিট বিক্রয়, যেটা দেওয়া আছে ১,০১,৯৫০। এবার এই নিট বিক্রয় থেকে আমাদের বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। তো এখানে আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমাদের দেখো বিক্রিত পণ্যের ব্যয়ের কিন্তু একটা সিরিয়াল আছে। প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য, তারপরে এই পুরো কাজটা করে আমরা নিট ক্রয় পেয়েছি, পরিবহন খরচ পেয়েছি। সবগুলো যোগ করার পরে আমরা পেয়ে যাচ্ছি ৫৭,৭৫০। এবার এই ৫৭,৭৫০ থেকে যদি আমরা সমাপনী মজুদ পণ্যটাকে মাইনাস করি তাহলে দেখো ৪৪,৪৫০ টাকা থাকে, এবং এই ৪৪,৪৫০ টাকায় কি আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা যে নিট বিক্রয় পেয়েছিলাম সেই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করার পরে আমরা পেয়ে যাচ্ছি ৫৭,৫০০ টাকা। ওকে, তাহলে এখন আমরা চলে যাই আমাদের ৩ নাম্বার অর্থাৎ গ নাম্বার প্রশ্নে। এবার দেখি গ নাম্বারে কি বলছে। দেখো, গ নাম্বারে বলছে বছর শেষে খাদিজা অ্যান্ড কোং এর মোট মুনাফা ৫৭,৫০০ টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। ওকে, তার মানে মোট মুনাফা এই যে আমরা ইতোমধ্যে বের করেছি ৫৭,৫০০ টাকা, সেটা ধরে এখন বাকি কাজটুকু আমাদের করতে বলা হয়েছে। তাহলে দেখো প্রসেসটা কি হবে। প্রথমে আসবে মোট মুনাফা। মোট মুনাফা থেকে আমরা বাদ দিব কি? বাদ দিব পরিচালন ব্যয়। মোট মুনাফা থেকে বাদ দিব পরিচালন ব্যয়। এবার দেখো পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে আমরা পেয়ে যাব পরিচালন মুনাফা। তার সাথে আমরা যোগ করে দিব অন্যান্য আয় এবং বিয়োগ করে দিব অন্যান্য ব্যয়। তাহলে কিন্তু আমরা আমাদের মোট মুনাফা থেকে নিট মুনাফার পরিমাণটা পেয়ে যাব। মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় যোগ অন্যান্য আয় এবং মাইনাস অন্যান্য ব্যয়। এই প্রসেসটা এখন আমাদের ফলো করতে হবে। তাহলে আমরা ছকে চলে যাই। এটার জন্য সেম ছক, বিবরণ টাকা টাকা টাকা। তাহলে প্রথমে যেহেতু আমরা পেয়ে গেছি আমাদের মোট মুনাফা এবং সেটা কিন্তু প্রশ্নেও দেওয়া আছে, দুইটার অ্যামাউন্টও কিন্তু আবার সেম, তাহলে ওইটা আগে লিখে নেই ৫৭,৫০০ টাকা। তারপর আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়। ওকে, তাহলে এখন আমাদের দেখার পালা এই প্রশ্নের মধ্যে বা রেওমিলের মধ্যে কি কি পরিচালন ব্যয় আছে বা সমন্বয়ের মধ্যে কি কি বলা আছে। তো প্রথমে একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে বেতন দেওয়া আছে এবং বেতনের সাথে কোনো কাজও নেই, বেতন একাই দেওয়া আছে। তাহলে বেতন আমরা লিখে ফেলি, বেতন ৫,০০০ টাকা। পরবর্তীতে দেখো ফেরতের কাজ হয়ে গেছে, বীমা প্রিমিয়াম ডাকতার, দুইটাই কিন্তু আমাদের জন্য খরচ বা পরিচালন ব্যয় বলতে পারি। বীমা প্রিমিয়াম দেওয়া আছে ৭৫০,
ডাক ও তারের খরচ দেওয়া আছে 1300। তাহলে আমরা দুইটা সিরিয়ালে লিখে ফেলি। বিমা প্রিমিয়াম এটার অ্যামাউন্ট দেওয়া আছে 750। আর ডাক ও তার, ডাক ও তার এখানে দেওয়া আছে 1300 টাকা। তারপর চলে যাই পরবর্তীতে। তারপর পরিবহন খরচ আমরা অলরেডি ব্যবহার করে ফেলেছি। বিজ্ঞাপন খরচ, এবার দেখো বিজ্ঞাপন খরচের সাথে একটা সমন্বয় আছে এবং সেখানে বলা হয়েছে এখানের যে বিজ্ঞাপন খরচটা পরিশোধ করা হয়েছে সেটা 5 বছরের জন্য। তাহলে আমরা একটু এটার হিসাবটা করি। দেখো এখানে বলা হয়েছে এই যে 2750 টাকা এটা টোটাল 5 বছরের জন্য, 2750 টাকা 5 বছরের জন্য। এখন দেখো আমরা তো আর 5 বছরের হিসাব একসাথে আর্থিক বিবরণীতে দেখাচ্ছি না, আমরা বিশদায় বিবরণীতে দেখাচ্ছি শুধুমাত্র 1 বছরের হিসাব। তাই এখান থেকে আমার শুধু 1 বছরের হিসাবটাই লাগবে, বাকি 4 বছরের হিসাবটা আমাদের মাইনাস করে দেখাতে হবে। তাহলে আমরা কতটুকু মাইনাস করব? আমরা মাইনাস করব 5 ভাগের 4 অংশ, অর্থাৎ এই 2750কে যদি তুমি 5 দ্বারা ভাগ করো তাহলে 1 বছরের অ্যামাউন্টটা পেয়ে যাবে এবং সেই 1 বছরের অ্যামাউন্টটাই আমাদের বিজ্ঞাপন বাবদ খরচ হিসেবে দেখাতে হবে। তাহলে ওইটাকে যদি আমরা খরচ হিসেবে দেখাতে চাই আমাদের এখানে বাকি 4 বছরের অ্যামাউন্টটা বাদ দিয়ে দেখাতে হবে। তার মানে বাকি 4 বছরের অ্যামাউন্ট আমাদের বিলম্বিত হিসাবে বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে এটা কিভাবে করব? এই 2750 এটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 2750 ভাগ 5, তাহলে দেখো থাকছে 550। এবার এই 550কে যদি তুমি 4 দ্বারা গুণ করো তাহলে কিন্তু বিলম্বিত অংশটা পেয়ে যাচ্ছ। তাহলে দেখো 4 দ্বারা গুণ করে আমরা পাচ্ছি 2200 টাকা। এবার তাহলে ওভারঅল হিসাবটা কি হবে? দেখো আমরা প্রথমে কি করছি, প্রথমে 2750কে ভাগ করছি 5 দ্বারা, তাহলে আমরা 1 বছরের অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি এবং তারপর সেটাকে যদি 4 দ্বারা গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2200 টাকা, যেটা আমাদের এখান থেকে মাইনাস করে দেখাতে হবে। 2200 টাকা কি করতে হবে? আমাদের 2750 থেকে মাইনাস করে দেখাতে হবে। ওকে, তাহলে এখন আমরা আমাদের অঙ্কে ফিরে যাই। প্রথমে লিখব বিজ্ঞাপন খরচ দেওয়া আছে 2750 টাকা। এবার এখান থেকে আমরা মাইনাস করব বিলম্বিত অংশটা। তাহলে এই বিলম্বিত অংশটা আমরা কিভাবে পেলাম? 2750 এটাকে আমরা 5 দ্বারা ভাগ করলাম এবং 4 দ্বারা গুণ করলাম, তাহলে পেয়ে যাচ্ছি 2200 টাকা। তাহলে 2750 থেকে 2200 টাকা মাইনাস করলে থাকছে 550 টাকা। এবার দেখো 550 কিন্তু আমরা 1 বছরের অ্যামাউন্টই পেয়েছি এবং এই অ্যামাউন্টটাই আমাদের এখানে দেখাতে হবে। এরপর চলে যাই আমাদের পরবর্তী হিসাবে। দেখো বার্তা প্রাপ্তি, এটা আমাদের জন্য একটা অন্যান্য আয়, তো এটা আর এখানে আসছে না। আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এই যে কুরিন সঞ্চিতির হিসাব করে আমাদের একটা কুরিন খরচ দেখাতে হবে। আরেকটা হচ্ছে বার্তা সঞ্চিতি, দেনাদারের বার্তা সঞ্চিতি নামে একটা হিসাব ছিল, সেটাকেও নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা নিয়ে আসি, আমরা একটা সিরিয়াল জানি, প্রথমে আমাদের নিয়ে আসতে হয় পুরাতন কুরিন, তারপর সেটার সাথে নতুন কুরিন, তারপর যোগ করতে হয় নতুন কুরিন সঞ্চিতি। এই তিনটার যোগফল থেকে আমাদের বিয়োগ করতে হয় পুরাতন কুরিন সঞ্চিতি। তাহলে দেখো আমাদের প্রশ্নের মধ্যে শুধুমাত্র নতুন কুরিন সঞ্চিতি আর পুরাতন কুরিন সঞ্চিতি এই দুইটাই আছে। তাহলে প্রথমে আমরা নিয়ে আসব নতুন কুরিন সঞ্চিতি। এবার দেখো নতুন কুরিন সঞ্চিতিটা আমরা কত পেয়েছিলাম? আমরা কিন্তু 1 নাম্বার উত্তরটাতে পেয়েছিলাম নতুন কুরিন সঞ্চিতি আমাদের দেওয়া ছিল 1600 টাকা। আমরা 1600 টাকা পেয়েছিলাম নতুন কুরিন সঞ্চিতি বাবদ। তাহলে ওই অ্যামাউন্টটা আগে আমরা লিখি 1600 টাকা। এবার আমাদের এখান থেকে বাদ দিতে হবে পুরাতন কুরিন সঞ্চিতি, পুরাতন কুরিন সঞ্চিতি। তাহলে দেখো পুরাতন কুরিন সঞ্চিতিটা সাধারণত আমাদের রেয়া মিলেই দেওয়া থাকে। পুরাতন কুরিন সঞ্চিতি দেওয়া আছে 2600 টাকা, পুরাতন কুরিন সঞ্চিতি 2600 টাকা। তাহলে এখন আমরা লিখি 2600। এখন কি করব? দেখো এই 1600 থেকে 2600 মাইনাস করলে আমাদের থাকছে মাইনাস 1000 টাকা। এবং লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে দেনাদারের বার্তা সঞ্চিতি, দেনাদারের বার্তা সঞ্চিতি, যেটা আমরা একদম শুরুতে ক নাম্বার প্রশ্নের উত্তরে পেয়েছিলাম
এবং ক নাম্বার প্রশ্নের উত্তরে আমরা পেয়েছিলাম কত দেখো 768 টাকা, 768 টাকা। তাহলে এটাকে আমরা সরাসরি লিখে ফেলবো 768 টাকা। তাহলে দেখো ব্যাস হয়ে গেল। এবার সবগুলো পরিচালন ব্যয় যোগ করে আমাদের ফাইনাল কলামে বসাতে হবে। তাহলে দেখো প্রথমে 5000 টাকা, তারপর 750, 1300, 550 মাইনাস 1000 এবং প্লাস 768। তাহলে দেখো টোটাল আমরা পেয়ে যাচ্ছি কত, টোটাল আমরা পেয়ে যাচ্ছি আমাদের এখানে পরিমাণটা 7368 টাকা, 7368। এবার আমরা কি করব দেখো, একদম শুরুতে আমরা মোট মুনাফা পেয়েছিলাম কত, মোট মুনাফার পরিমাণ আমাদের ছিল 57500 টাকা। তাহলে ওই 57500 টাকা থেকে আমরা এখন 7368 টাকা মাইনাস করব। তাহলে 57500 মাইনাস 7368, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 50,132। এই যে 50,132 পেলাম, এটা হচ্ছে আমাদের জন্য পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা। তাহলে দেখো আমরা অলরেডি পরিচালন মুনাফা পেয়ে গেছি। এখন আমাদের তারপর কি করতে হবে, অন্যান্য আয়কে যোগ করে দিতে হবে, অন্যান্য আয়। দেখো আমরা কিন্তু আমাদের প্রশ্নে একটাই অন্যান্য আয় দেখেছিলাম, রাইট? সেটা হচ্ছে বাট্টা প্রাপ্তি। এই যে দেখো বাট্টা প্রাপ্তি আমাদের এখানে দেওয়া আছে 1000 টাকা, শুধুমাত্র এই একটাই অন্যান্য আয় আছে। দেখো এবার আমরা কিন্তু বাকি সবগুলো এন্ট্রি ইউজ করে ফেলেছি, শুধু এই একটাই বাকি আছে এবং এখানে আমাদের কোনো অন্যান্য ব্যয়ও নেই। তাহলে এই একটাকে অ্যাডজাস্ট করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা নিয়ে আসব বাট্টা প্রাপ্তি। তাহলে বাট্টা প্রাপ্তি আমরা দেখলাম 1000 টাকা, ওকে? তাহলে এই 1000 টাকা আমাদের যোগ করে দিলেই কিন্তু আমরা নিট মুনাফার পরিমাণ পেয়ে যাচ্ছি 51,132 টাকা, 51,132। এটা হলো আমাদের নিট মুনাফা। তাহলে আমরা নিট মুনাফা দেখতে পেলাম 51,132 টাকা। তাহলে আবার একটু আমরা পুরো অ্যান্সারটা একটু চেক করি। প্রথমে আমরা মোট মুনাফা দেখতে পাচ্ছি 57,500। এবার এখান থেকে দেখো এই যে প্রত্যেকটা পরিচালন ব্যয় মাইনাস করলাম, বেতন, বীমা প্রিমিয়াম, ডাকতার, তারপর বিজ্ঞাপনের সাথে আমাদের একটা কাজ ছিল, সেই কাজটা করে আমরা পেয়েছি 550 টাকা। তারপর কুরিন সঞ্চিতি, কুরিন সঞ্চিতির হিসাব করে আমরা পেয়ে গেছি মাইনাস 1000 টাকা এবং দেনাদারের বাট্টা সঞ্চিতি। এবার সবগুলো পরিচালন ব্যয় যোগ করে আমরা পেয়ে গেছি 7368 টাকা। তাহলে মোট মুনাফা থেকে 7368 টাকা মাইনাস করে আমরা পেয়ে গেছি 50,132 এবং আমাদের প্রশ্নের মধ্যে আর একটাই শুধুমাত্র অন্যান্য আয় ছিল বাট্টা প্রাপ্তি। বাট্টা প্রাপ্তির পরিমাণ দেওয়া ছিল 1000। তাহলে টোটাল যোগ করে আমরা নিট মুনাফার পরিমাণ পেয়ে যাচ্ছি 51,132 টাকা। আশা করছি পুরো এই বিশদায় বিবরণীটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এটার প্রত্যেকটা এন্ট্রি এবং প্রত্যেকটা সমন্বয় আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।